আজকে আমরা আফ্রিকা মহাদেশের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো সম্পর্কে বিস্তারিত আমরা একটা আলোচনা করব আজকের ক্লাসে। আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক মানচিত্রে আমরা জানি যে বহু উচ্চভূমি, মালভূমি এবং হ্রদ এলাকা দেখা যায়। এই উচ্চভূমি আর হ্রদ এইগুলোই হচ্ছে আফ্রিকার বড় বড় যে সমস্ত নদীগুলো আছে তাদের উৎস, মানে এখান থেকেই সেই নদীগুলো সৃষ্টি হয়েছে। আমরা এই মানচিত্রটাকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা কিন্তু ওই নদীগুলোর যে উৎপত্তি বা উৎস এবং তাদের যে মোহনা, অর্থাৎ কোথায় পড়েছে এবং কোন দিকে প্রবাহিত হয়েছে তার সম্পর্কে একটা ধারণা পাব। আফ্রিকার যে 5টা বড় নদী, সেই 5টা বড় নদী হচ্ছে একটা নীল নদ, যার দৈর্ঘ্য 6650 কিলোমিটার। 2 হচ্ছে কঙ্গো, যার হচ্ছে দৈর্ঘ্য 4700 কিলোমিটার। 3 নম্বর হচ্ছে নাইজার নদী, যেটা 4180 কিলোমিটার। জামবেজি নদী 2574 কিলোমিটার এবং অরেঞ্জ নদী 2200 কিলোমিটার। এখানে আমরা প্রথম যে নদী নীল নদী, সেই নীল নদ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাওয়ার চেষ্টা করব। পরবর্তী পর্যায়ে যখন আমরা নীল নদের অববাহিকা অঞ্চল পড়ব তখন নীল নদ দিয়ে আরও বিস্তারিত আলোচনা ওখানে আছে, সেখান থেকে আরও জানবো। তো এখানে সংক্ষিপ্ত এটা দেয়া আছে, যেটা শুধু একটা ধারণা তৈরি করি নীল নদ সম্পর্কে, যে নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী, শুধু আফ্রিকার নয়, পৃথিবীর দীর্ঘতম নদী। এবং আফ্রিকার মোট জলপ্রবাহের 10 ভাগই কিন্তু এই নদী দিয়ে বয়ে গেছে। এই নদী দুটো প্রধান ধারা তৈরি করেছে, একটা হলো হোয়াইট নীল আর একটা হচ্ছে যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি। এই যে এখান থেকে একটা সৃষ্টি হয়েছে আর এখান থেকে একটা সৃষ্টি হয়েছে, এই দুটো গিয়ে এই নীল নদ হয়ে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। আর দ্বিতীয় একটা ধারা, অর্থাৎ অন্য ধারাটা হচ্ছে ব্লু নীল, যার উৎস হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি। এটা উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর, যেখানে এই দুটো ধারা মিলন হয়েছে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে নীল নদ, অর্থাৎ ব্লু নীল এবং হোয়াইট নীল দুজনে মিলিত হয়েছে হয়ে তারা সাহারা মরুভূমির পূর্ব প্রান্তের উপর দিয়ে বয়ে গেছে এবং পূর্ব প্রান্তকে উর্বর সবুজ করেছে। নীলনদ ভূমধ্যসাগরের কাছে একটা বিশাল বদ্বীপ তৈরি করেছে এবং সেখানেই পতিত হয়েছে। অর্থাৎ ভূমধ্যসাগরই হচ্ছে নীলনদের মোহনা। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের ধারে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। এই নীলনদের পাড়ে বিখ্যাত যে শহরগুলো তৈরি হয়েছে বা গড়ে উঠেছে সেগুলো হচ্ছে খার্তুম, আসওয়ান, লাস্কার, কায়রো, এগুলোই হচ্ছে এখানকার বিখ্যাত শহর। এরপরে দ্বিতীয় বৃহত্তম আফ্রিকার নদী হচ্ছে কঙ্গো। এটা প্রবাহ হয়েছে পশ্চিম দিকে। এই যে দেখো কঙ্গো নদী এখান থেকে শুরু হয়ে আমাদের কঙ্গো নদী এখান থেকে শুরু হয়ে আমাদের এখান দিয়ে গিয়ে পশ্চিম দিক, মানে মানচিত্রের এই দিকে আমাদের প্রবাহিত হয়েছে কঙ্গো নদীটা। মানচিত্রের এদিকে প্রবাহিত হলে পূর্ব দিক, যদি ওপর দিকে প্রবাহিত হয় উত্তর দিক, আর যদি নিচের দিকে প্রবাহিত হয় দক্ষিণ দিক। তাহলে কঙ্গো নদী আমাদের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এটা নীল নদের চেয়ে কম, মানে দৈর্ঘ্য কম। নীল নদ কত? 6650, সেখানে কঙ্গো নদী হচ্ছে 4700 কিলোমিটার। কিন্তু জলপ্রবাহ কিন্তু নীল নদের প্রায় সমান বা তার থেকেও বেশি। এর কারণ হচ্ছে কঙ্গো নদী নিরক্ষরেখায় অবস্থিত এবং এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির জলে কিন্তু কঙ্গো নদী সবসময় পরিপূর্ণ থাকে এবং প্রচুর জল এই কঙ্গো নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তার যে মোহনা, অর্থাৎ যেটা আটলান্টিক মহাসাগরে পড়েছে, সেই আটলান্টিক মহাসাগরে প্রচুর জল কঙ্গো নদী বয়ে নিয়ে গিয়ে ফেলে। এই বয়ে যাওয়ার পথে বহু জায়গায় গভীর উপত্যকা তৈরি করেছে কঙ্গো নদী। জাম্বিয়ার উত্তর প্রান্ত হলো কঙ্গো নদীর উৎসস্থল। জাম্বিয়ার উত্তর প্রান্ত হলো এই নদীর উৎসস্থল। প্রায় ওই একই জায়গা থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জামবেজি নদী।
আমরা পরে যখন 4 নম্বর নদী পড়ব তখন আমরা কিন্তু জামবেজি নদী সম্পর্কে ধারণা তৈরি করব। জামবেজি নদীও কিন্তু আমরা এইখানে মানচিত্রটা যদি লক্ষ্য করি, দেখো এইখান থেকে হচ্ছে আমাদের কঙ্গো নদী সৃষ্টি হয়েছে আর জামবেজি নদী তৈরি হয়েছে তারই পাশে একই প্রায় জায়গা থেকে। এই নদীর তীরে যে সমস্ত বড় বড় শহরগুলো গড়ে উঠেছে অর্থাৎ জামবেজি নদীর তীরে, সেটা হচ্ছে কিসাঙ্গানি, বান্ডাকা, কিনশাসা, ব্রাজাভিল, এই সমস্ত বিখ্যাত শহরগুলো এই অঞ্চলে বা এই নদীর তীরে গড়ে উঠেছে। কঙ্গো নদীর তীরে যে সমস্ত বড় শহরগুলো গড়ে উঠেছে, সরি এটা জামবেজি নদীর তীরে নয়, এগুলো হচ্ছে কঙ্গো নদীর তীরে বড় বড় যে শহরগুলো গড়ে উঠেছে, কিসাঙ্গানি, বান্ডাকা, কিনশাসা, ব্রাজাভিল প্রভৃতি। এরপরে 3 নম্বর যে বড় নদীগুলো হচ্ছে আফ্রিকার, সেটা হচ্ছে নাইজার। এবং আফ্রিকার যে পশ্চিম প্রান্তে যে নদীটা সব থেকে মানে এখানে প্রাধান্য রেখেছে সেটা হচ্ছে নাইজার। এর উৎসস্থল হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে গিনি উচ্চভূমিতে, এবং এটি পরে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আমরা যদি মানচিত্রটাকে ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই যে নাইজার, এখানে দেখো মাত্র আটলান্টিক থেকে মাত্র খুব অল্প দূরত্ব, 200 কিলোমিটারের মধ্যে এর উৎসস্থল। প্রথমে এটা আফ্রিকার সাহারা মরুভূমির দিকে অর্থাৎ পূর্ব প্রান্তের দিকে এগিয়ে গেছে, তারপরে আস্তে আস্তে ও কিন্তু আবার দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। মানচিত্রটা ভালো করে লক্ষ্য করলে আমরা নাইজার নদীর গতিপথটা দেখতে পাবো। তাহলে নদীটা আটলান্টিকের উল্টো দিকে সাহারা মরুভূমির দিকে প্রথমে প্রবাহিত হয়েছিল, পরে উত্তর দিকে টিম্বাকটু এই শহরে পর্যন্ত গিয়ে তারপরে আবার দক্ষিণ দিকে এসে নাইজেরিয়া শহরে প্রবেশ করেছে বা নাইজেরিয়া নামক দেশে প্রবেশ করেছে। সেখান থেকে প্রবেশ করার পর যখন আটলান্টিকের কাছে মোহনার কাছে এসেছে, সেখানে কিন্তু একটা বড় বদ্বীপ তৈরি করেছে। এই অঞ্চলটা কিন্তু যথেষ্ট জনবহুল, অর্থাৎ নাইজেরিয়ার এই প্রান্তটাই কিন্তু যথেষ্ট জনবহুল। এখানে চাষাবাদ হয়, পশুপালন হয় এবং এই দুটোই কিন্তু মানুষের প্রধান জীবিকা। এই নদীর বদ্বীপের জলাভূমিতে পরিযায়ী পাখিরা প্রতি বছর উড়ে আসে। যেমন আমাদের রাজ্যে সাঁতরাগাছি ঝিলে অনেক পরিযায়ী পাখি আসে, তেমন হচ্ছে ওই নাইজেরিয়ার ওই বদ্বীপ অঞ্চলটায় ওই জলাভূমিটায় প্রচুর পরিযায়ী পাখি প্রতি বছর উড়ে আসে। আফ্রিকার 4 নম্বর নদী হচ্ছে জামবেজি নদী, যেটা আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী। এটি 3টে দেশের সীমান্ত অঞ্চলে এর উৎপত্তি। এক কি জাম্বিয়া, অ্যাঙ্গোলা আর কঙ্গো, এই 3টে দেশের সীমান্তে এই নদীর উৎপত্তি। এই নদীটি পরে ভারত মহাসাগরে পড়েছে। এই নদীর পথে সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। এই যে তোমাদের ছবি দেওয়া আছে ভিক্টোরিয়া জলপ্রপাতের, এটা পৃথিবী বিখ্যাত এবং সুন্দর। এখানে প্রচুর পর্যটক প্রতি বছর বেড়াতে আসে এবং এই নদীপথে দুটো বিখ্যাত বা বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। আমরা জামবেজি নদীর যদি গতিপথটা মানচিত্রে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওই 3টে দেশের সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্টি হওয়ার পর আস্তে আস্তে প্রবাহিত হয়ে পূর্ব প্রান্তে এসে ভারত মহাসাগরে পতিত হয়েছে। এরপরে আফ্রিকার 5ম বৃহত্তম যে নদী সেটার নাম হচ্ছে অরেঞ্জ নদী। এই অরেঞ্জ নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। আফ্রিকার 5ম দীর্ঘতম নদী এটা ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপত্তি হয়ে আটলান্টিকে পড়েছে অরেঞ্জ নদী। এর গতিপথে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং জলসেচের উদ্দেশ্যে প্রায় 29টা জলাধার তৈরি করা হয়েছে এই নদীতে। তাহলে আমরা অরেঞ্জ নদীটাকে একটু মানচিত্রে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে অরেঞ্জ নদী এখান থেকে সৃষ্টি হয়েছে, যেটা ড্রাকেন্সবার্গ পর্বতমালার সেখান থেকে উৎপত্তি হওয়ার পর আস্তে আস্তে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পতিত হয়েছে। এবং এই যাত্রাপথে বেশ কয়েকটি জলবিদ্যুৎ বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র এবং প্রায় 29টি জলাধার মানে বাঁধ দেওয়া হয়েছে। সেই বাঁধ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে কৃষিকাজ করা বা অন্যান্য যে সমস্ত ব্যবসা বাণিজ্য, মৎস্য
চাষ এগুলোকে ওখানে উন্নত একটা জায়গা বা উন্নত রাষ্ট্রে পরিণত করেছে। ফলে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক উন্নতির পেছনে এই অরেঞ্জ নদীর কিন্তু একটা বিশাল প্রভাব আছে। তো এই হচ্ছে আমাদের আফ্রিকার 5টা নদীর সংক্ষিপ্ত বিবরণ, এবং তোমাদের একটা টাস্ক দেওয়া আছে, অ্যাক্টিভিটি, সেটা তোমরা এখান থেকেই করতে পারবে। যে এই নদীগুলোর নাম দিয়ে দিয়েছে 5টা, তাদের দৈর্ঘ্য কত, তারা কোথা থেকে উৎস মানে তাদের উৎপত্তি কোথা থেকে এবং কোথায় পড়েছে, এবং এই নদীগুলোর বৈশিষ্ট্য বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কী সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে লিখে তোমাদের স্যারকে দিয়ে দেখিয়ে নেবে। ঠিক আছে, এটাই তোমাদের টাস্ক থাকবে।